দেখো দেখো ভারতবর্ষে ইকোনমি অর্থনীতির উপর ভিত্তি করে যে ইকোনমি ছিল ভারতবর্ষে সেই ইকোনমির জন্য বা অর্থনীতির জন্য বিভিন্ন ইউরোপীয়রা ভারতবর্ষে এসেছিল। স্পেশালি তাদের উদ্দেশ্য ছিল অর্থ নিয়ে যাওয়া। ঠিক আছে? অর্থ অর্থ কিভাবে নিয়ে যাবে? সাধারণত শুরু হবে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে। ঠিক আছে? তো ইউরোপীয়রা ভারতবর্ষে এসেছিল ব্যবসা বাণিজ্য করতে, কারণ তারা দেখেছিল যে ভারতবর্ষ একটা সম্পদশালী দেশ, অর্থনৈতিক মানে সম্পদশালী দেশ, সেখান থেকে সমস্ত কিছু মানে অর্থের ভান্ডার বা সম্পদের ভান্ডার বলা যেতে পারে। সেই কারণে আস্তে আস্তে ইউরোপীয়রা দলে দলে ভারতবর্ষের দিকে আসতে থাকে। প্রথমে পর্তুগিজরা এসেছিল, আস্তে আস্তে পর্তুগিজ, ফরাসি ফরাসি না, পর্তুগিজ, ডাচ, ওলন্দাজ, ফরাসি, তারপরে হচ্ছে এই সমস্ত ইংরেজরা এসেছিল। এবং সবশেষে যে দুটো শক্তিশালী ইউরোপীয় শক্তি ভারতবর্ষে প্রভাব বিস্তার করেছিল তারা হচ্ছে কি ফরাসি এবং ইংরেজরা। ঠিক আছে? ফরাসি, ইংরেজ এবং পর্তুগিজ কিছুটা সময় ছিল। তো যাই হোক, ভারতবর্ষে সবশেষে যে বৈদেশিক যে ইউরোপীয় শক্তিটা উম, টিকে ছিল তার নাম হচ্ছে ইংরেজরা। ঠিক আছে? তো ইংরেজরা কি কারণে এসেছিল? সাধারণত ব্যবসা বাণিজ্য করতে এসেছিল। তো তাদের একটা কোম্পানি ছিল বা কোম্পানি প্রতিষ্ঠা হয়েছিল। কত সালে কোম্পানি প্রতিষ্ঠা হয়েছিল বলতো? ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? 1601। 1599। 1599। ঠিকই বলছো। কার কথা বল? 1600 সাল, 1599 না 1601? 1600 তো মনে হচ্ছে, নাকি 1599? এসেছিল 1600 আগে, কিন্তু ওই পারমিশন নিতে হয়েছিল না, তার জন্য মনে হচ্ছিল 1601। না, বাণিজ্য করার অধিকার দিয়েছিল 1600 সালে রানী এলিজাবেথ। হ্যাঁ, প্রতিষ্ঠা হয় কত সাল? ওই 1600 সাল। 1599 জানি। আচ্ছা, আমি দেখিনি, আমি তো জানতাম 1600 সালের। আচ্ছা, যাই হোক, ইস্ট ইন্ডিয়া কোম্পানি এস্টাবলিশড। কার সময় বলতো? কার সময়? কোন মুঘল সম্রাটের সময়? জাহাঙ্গীর। জাহাঙ্গীর। ঠিক বলেছি, জাহাঙ্গীর। জাহাঙ্গীরের এই তো পারমিশন নিয়েছিল একজনের কাছে। না, হয়নি। জাহাঙ্গীর না। হ্যাঁ, ঔরঙ্গজেব ঔরঙ্গজেব ছিল ওই মানুষটা। আরে ভাই, যাচ্ছে। কার সময় বলেছি, কার সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা হয়েছিল? আকবরের সময়। হ্যাঁ, ঠিক আছে, আকবরের সময়। ঠিক আছে। 1608 দেখাচ্ছি কেন? 1600 সাল হবে তো। 1608-এ তো জাহাঙ্গীরে হয়েছিল। ইংল্যান্ড ইস্ট ইন্ডিয়া কোম্পানি এস্টাবলিশড। আচ্ছা, দেখো তো তোমাদের কি আসছে, দেখো তো। 1600 সালে তো প্রতিষ্ঠা হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি, কিন্তু এখানে কি 1608 আসছে কেন? তোমরা একটু দেখো না। হ্যালো বাবুরা, মৌমিতা, দেখো ইস্ট ইন্ডিয়া। 1600 দেখাচ্ছে। 1600 দেখাচ্ছে? আমার তো এখানে 1608 হ্যাঁ দেখাচ্ছে। 1600 দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, 1600 হবে। দেখো, 1600 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা 1600ই তো হয়। হবে। হ্যাঁ, হুম। আর কার সময় হয়? আকবরের সময়। আকবরের টাইম পিরিয়ডে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা হয়। ঠিক আছে? অনামিকা,
হ্যাঁ পারমিশন স্যার। পেয়েছিল, ঠিক আছে, 1599, তার 1600 সালে প্রতিষ্ঠা হয়, ঠিক আছে। তো এবার আকবরের সময় সেই ঘটনাটা ঘটে, ইংল্যান্ড ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা হয়। তো এদেশে এসেছিল তারা ওই পারমিশন নিয়ে আর কি, এলিজাবেথের কাছ থেকে পারমিশন নিয়ে ব্যবসা বাণিজ্য করার উদ্দেশ্যে এসেছিল, ঠিকই আছে। তার পরবর্তীকালে 1800 ষোলোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা হয়। তারপরে তো ভারতবর্ষে এলো ব্যবসা বাণিজ্য। তারপরে 1608 জাহাঙ্গীর এলো, জাহাঙ্গীরের দরবারে টমাস রো এলো, সরি হকিংস এলো। হকিংস অনেক সময় অনেক মানে অনেক অনুনয় বিনয় করলো, তবুও হলো না। তার পরবর্তী টমাস রো আসেন, প্রথম জেমসের দূত হিসাবে থমাস রো আসে, কি করার জন্য, ওই ফ্যাক্টরি প্রতিষ্ঠা করার জন্য। তো অনেক অনেক অনুনয় বিনয় করে রিকোয়েস্ট করে জাহাঙ্গীর পারমিশন দিল যে ভাই চলো তোমরা ফ্যাক্টরি প্রতিষ্ঠা করো। তার পরবর্তীকালে আর কি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফ্যাক্টরি প্রতিষ্ঠা করে দিল সুরাটে, তাই না? আচ্ছা, তো এই পর্যন্ত মোটামুটি আমরা প্রত্যেকে জানি, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি এদেশে ভারতবর্ষে ইংরেজরা এসেছিল ব্যবসা বাণিজ্য করার উদ্দেশ্যে, প্রধানত সম্পদ লুট করার জন্য। সম্পদ লুট হচ্ছে প্রধান উদ্দেশ্য। তো সেই সম্পদ লুটটা কিভাবে করেছিল, এবং যে যে লুট যেভাবে লুট করেছিল সেটা ভারতীয়রা বুঝতে পারেনি। তার পরবর্তীকালে দাদাভাই নৌরোজি তিনি বুঝতে পেরেছিলেন, তিনি এবং বইও লিখেছিলেন একটা। সেই বইটার নাম কি, দাদাভাই নৌরোজি যে সম্পদ, ড্রেন অফ ওয়েলথ। ড্রেন অফ ড্রেন অফ ওয়েলথ। ড্রেন অফ ওয়েলথ, সম্পদের বহির্নির্গমন যে তত্ত্ব তিনি দিয়েছিলেন। অ্যাকচুয়ালি দাদাভাই নৌরোজি তো মার্চেন্ট ব্যবসায়ী ছিলেন, ঠিক আছে। তো তিনি এই বিষয়ে ব্যবসা বাণিজ্য সম্পর্কে খুব ভালো জানতেন অবশ্যই, ঠিক আছে। এবং হচ্ছে পলিটিক্যাল ব্যবসায়ী ছিলেন, সঙ্গে হচ্ছে তিনি পলিটিক্যাল পার্সোনালিটি ছিলেন। এই সমস্ত বিষয়ে তিনি অতি সহজে অনুধাবন করতে পেরেছিলেন, এবং সেই কারণে তিনি একটা বইও লিখেছিলেন কিভাবে ভারতীয়দের সম্পদ তারা লুট করেছিল। অ্যাকচুয়ালি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসা বাণিজ্য মানে ব্যবসা বাণিজ্য তো চালাতো, ব্যবসা বাণিজ্য কিভাবে চালাতো, কারণ হচ্ছে ভারতবর্ষের মানে প্রাকৃতিক সম্পদের পরিপূর্ণ একটা ভান্ডার, ঠিক আছে। এখান থেকে টাকা পয়সা নিয়ে সেখানে যে তারা মানে টাকা পয়সা তো নিয়ে গেছে, টাকা পয়সা সোনা দানা সবই তো নিয়ে গেছে, কিন্তু সব থেকে মেন প্রধান যে যেটার উপর বেস করে তারা সম্পদ লুট করেছিল সেটা হচ্ছে ইন্ডিয়ান যে র মেটেরিয়াল ছিল, কাঁচামাল। সেই কাঁচামাল হচ্ছে তারা মানে মেন হচ্ছে কাঁচামালটাকে ইউজ করতো, বা কাঁচামালটা তারা নিয়ে যেত আর কি, ঠিক আছে। কি রকম ভাবে, ভারতবর্ষে তো বিভিন্ন ধরনের কাঁচামালের উৎস হচ্ছে ভারতবর্ষে বিভিন্ন পাট, তারপরে কার্পাস। তারপরে কার্পাস তো প্রধানত ভারতবর্ষের বিস্তীর্ণ অঞ্চলে তখন বেশি হতো কার্পাস, উন্নত মানের কার্পাস, ঠিক আছে। রেগুর মাটি অঞ্চলে ওই পাঞ্জাব, মহারাষ্ট্র, এই সমস্ত অঞ্চলে প্রচুর কার্পাস চাষ হতো, ঠিক আছে। কার্পাস থেকে শুরু করে পাট থেকে শুরু করে, তারপরে নীল তো ছিল। সেই সময় এই তিনটে চারটে প্রধান ফসল ছিল। এই মানে যেগুলো হচ্ছে অর্থ মানে ইকোনমি মানে বাণিজ্যিক ফসল যেটাকে বলা হয়। তো স্পেশালি আমি যদি বস্ত্রটাকে ধরি, ঠিক আছে, বস্ত্রের জন্য কাঁচামাল দরকার আছে কি, তুলো, ঠিক আছে। সেই তুলোটা তারা কি নিয়ে যেত, তারা নিয়ে চলে যেত ইংল্যান্ডে। কিভাবে নিয়ে যেত, অ্যাকচুয়ালি ভারতবর্ষে সেই সময় বস্ত্রশিল্পের ব্যাপক চাহিদা ছিল, ঠিক আছে। শুধু বস্ত্রশিল্পের না, মানে সমস্ত ধরনের দেশীয় যে অ্যাকচুয়ালি ভারতবর্ষের মানুষ পড়তো কি, নিজস্ব যে কাঁচা মাল উৎপাদন হতো সেখান থেকে যে কাপড় তৈরি হতো, যে মানে বস্ত্র তৈরি হতো, সেটা অপেক্ষাকৃত উন্নত মানের বস্ত্র, ঠিক আছে। শাল টাল এগুলো অপেক্ষাকৃত উন্নত মানের, কারণ দেশীয় কাঁচামাল দিয়ে তৈরি আহ, দ্রব্য, যেটা খুবই কম দামে সস্তায় পেয়ে যেত ভারতীয়রা, ঠিক আছে। এবারে ইংরেজরা করলো যে ভাই আমরা কাঁচামালগুলো নিয়ে যাব এখান থেকে, কাঁচামাল নিয়ে যাব। কিভাবে নিয়ে যাব, যে এখানকার যে সমস্ত ব্যবসায়ী আছে তারা যখন ব্যবসা করবে সেখানে মানে এই সমস্ত কাঁচামালের উপর ট্যাক্স বেশি ধার্য করে দেওয়া হয়, ট্যাক্স দিতে হবে, ব্যবসা বাণিজ্য করতে গেলে ট্যাক্স দিতে হবে, ইত্যাদি ইত্যাদি, দাম বাড়িয়ে দেওয়া হয়েছিল দেশীয় যে সমস্ত দ্রব্য যারা বিক্রি করতো বা তৈরি করতো, ঠিক আছে। এবার হচ্ছে কি হয়েছিল, ওরা কি করলো, যে দেশীয় যে কাঁচামাল, সেই কাঁচামালটা তারা ফ্রিতে তারা নিয়ে চলে যেত, কোনো ট্যাক্স না দিয়ে তারা
ইংল্যান্ডে নিয়ে চলে যেত, ঠিক আছে? এবং ইংল্যান্ডে বস্ত্র তৈরি করে সেখান থেকে বস্ত্র নিয়ে এসে এখানে বিক্রি করতো, ঠিক আছে? এবারে যারা মানে এখানে লসটা কিভাবে হলো? তাহলে ইংল্যান্ডে জিনিস কেন ভারতীয়রা কিনবে? কারণ হচ্ছে এখানে যে সমস্ত দ্রব্য, দেশীয় আহ, দ্রব্য, সেইগুলোর দাম অপেক্ষাকৃত বেশি ইংল্যান্ডের তৈরি বস্ত্রের তুলনায়। ফলে সাধারণ মানুষ কি করবে? সাধারণ মানুষ তো আর বেশি টাকা দিয়ে কিনবে না জিনিস, কারণ এখানে ট্যাক্স বেশি নিচ্ছে, সবকিছু নিচ্ছে, ফলে দেশীয় দ্রব্যের দামটা একটু বেশি হবে কিন্তু। এখন আমরা সব চায়নার প্রোডাক্ট ইউজ করি। কেন? কারণ চায়নার মোবাইল কম দাম, চায়নার ব্যাটারি কম দাম, তাহলে যে কম দামে দেবে সেইগুলোই তো আমরা ব্যবহার করব, তাই না? তো আগেও যেরকম করেছিল, এখন হচ্ছে আমরা কম দামের যে সমস্ত জিনিস যারা প্রোডাক্ট দেবে আর কি, সেল করবে, তারা সেই সমস্ত জিনিস আমরা কিনবো। আমরা তো অত দেখবো না যে ভারতীয় প্রোডাক্ট আমরা বেশি দামে কিনবো, আমাদের কেনার টাকা নেই, আমরা কেন কিনবো? ঠিক আছে, জিও আমাদের কম দামে দিচ্ছে, সেইখানে আমরা জিও সবাই ইউজ করছি, ঠিক আছে? এবারে জিওর থেকে যদি আরো কম দামে কোনো বিদেশি কোম্পানি এসে যদি আমাদের নেট দেয়, তাহলে আমরা সেটাও ইউজ করব, ঠিক আছে? তো এরকম আর কি, আস্তে আস্তে যখন মানে আমরা দ্রব্য যে সমস্ত জিনিসের দাম কম পাবো সেগুলো আমরা ইউজ করবো, আমরা বিদেশি বা কে কত ইয়ে করছে আমরা এসব দেখবো না। আমাদের দেশপ্রেম আগে না, আমাদের পেটটা আগে, আমাদের পেটটা চললেই হলো, তাই না? আমরা তো দেশপ্রেম দেখা দিয়ে আমরা না খেয়ে বসে থাকবো, দেশপ্রেম হয়ে যাবে, দেশীয় জিনিস কিনবো, সেটা তো হবে না। তো এরকম আর কি, কম দামি জিনিস তারা আস্তে আস্তে তারা ভারতবর্ষে এই সমস্ত দ্রব্য, অর্থাৎ ইংল্যান্ডের তৈরি দ্রব্য, কাঁচামাল এখান থেকে নিয়ে গেল, সেখানে বস্ত্র তৈরি করলো, সেখান থেকে এখানে বেশি দাম এখানে বিক্রি করলো, তাহলে বাজারটা ক্যাপচার করে নিল, এবং সম্পদটা, এখানকার মানুষের সম্পদটা তারা আস্তে আস্তে ক্যাপচার করলো, আমাদের কাঁচামাল আমাদেরকে বিক্রি করছে, আবার আমাদের কাছ থেকে টাকা নিচ্ছে। অথচ আমাদের দেশীয় যে সমস্ত শিল্প, কুটির শিল্প বা শিল্পগুলো ছিল, আস্তে আস্তে তারা ডাউন হতে থাকলো, কারণ তাদের শিল্প করতে গেলে তাদের ট্যাক্স দিতে হচ্ছে, ইত্যাদি ইত্যাদি, হ্যান ত্যান, কাঁচামালের জন্য আলাদা ট্যাক্স দিতে হচ্ছে, বেশি ট্যাক্স দেওয়া। কিন্তু তারা যখন এইসব করছে ব্যবসায়ী, তারা বিনা শুল্কে কোনো ট্যাক্স না দিয়ে এই সমস্ত জিনিস তারা বিক্রি করছে বা হ্যান ত্যান করছে, যে কারণে সেই সেই লাস্টে তো আমাদের সিরাজদৌল্লা ওইসব বিনা শুল্কে তারা ট্যাক্স না দিয়ে ব্যবসা বাণিজ্য করতে বলে তাদের বিরুদ্ধে, ইংরেজদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। ফলে কি হয়েছিল? ওই কলকাতা আক্রমণ করেছিল, ঠিক আছে? ক্লাইভের সঙ্গে যুদ্ধ করেছিল, ঠিক আছে? তো ক্লাইভের সঙ্গে যুদ্ধ করে পারেনি, হেরে গেল, তাই সেই পলাশির যুদ্ধে হেরে গেল। পলাশির যুদ্ধে হেরে যাওয়ার পরে, আর 1757 সালে হেরে যাওয়ার পরে তো বাকি ঘটনাগুলো সবাই আমরা জানি। তো এইরকম ভাবে আস্তে আস্তে তারা কি হয়েছিল, ভারতবর্ষের সম্পদটা তারা বিদেশে নিয়ে গিয়েছিল, ঠিক আছে? এই যে ঘটনা, এইগুলো হচ্ছে কি মানে সম্পদের বহির্নির্গমন যে থিওরি বা বিষয়, এগুলো হচ্ছে তার একটা একটা এক্সাম্পল, ঠিক আছে? তো এই ভারতবর্ষের যে সম্পদ বিদেশে চলে গিয়েছিল বা নিয়ে গিয়েছিল তারা, এই সমস্ত বিষয়ে প্রথম আলোকপাত করেন দাদাভাই নৌরোজি। তার একটা তিনি একটা বই লেখেন, সেই বইতে এই বিষয়গুলো উল্লেখ করেছিলেন, যেটাকে বলা হয় ড্রেন অফ ওয়েলথ, ঠিক আছে? সম্পদের বহির্নির্গমন তত্ত্ব। ওকে, এবারে এই সম্পদের বহির্নির্গমন তত্ত্ব বা সম্পদ রিলেটেড অনেক মানে আমাদের ঐতিহাসিক বা আমাদের ভারতীয় ব্যক্তি এই সম্পদের বহির্নির্গমন তত্ত্ব সম্পর্কে বিভিন্ন কনসেপ্ট দিয়েছিলেন বা বিভিন্ন বই টই লিখেছিলেন, এগুলো আমরা একটু জানবো, ঠিক আছে? তো এটা তোমরা একটু লিখে নিতে পারো, তোমরা অলরেডি সবাই জানো যে ড্রেন অফ ওয়েলথ বইটি লেখক হচ্ছেন কে? দাদাভাই নৌরোজি। ওকে, তারপরে রমেশচন্দ্র ড্রেন অফ দত্ত। ওয়েলথ, হ্যাঁ, স্পেলিংটা বলুন, ড্রেন, স্পেলিংটা বলুন। DRAIN, ড্রেন অফ ওয়েলথ, WEALTH, ওয়েলথ, দাদাভাই নৌরোজি, ঠিক আছে? এরপরে রমেশচন্দ্র দত্ত, তিনিও এই সম্পদের বহির্নির্গমন তত্ত্ব বা ভারতবর্ষের সম্পদ কিভাবে বাইরে চলে যাচ্ছে, ঠিক আছে? এই সম্পদ তিনি ইকোনমিক্স ছিলেন না, অর্থনীতিবিদ ছিলেন, সেই কারণে তিনিও একটা বই লিখেছেন এই সমস্ত বিষয় নিয়ে। দেখো, বইটার নাম লিখবে দি ইকোনমি হিস্ট্রি অফ ইন্ডিয়া।
ইকোনমি হিস্ট্রি অফ ইন্ডিয়া। বইটির লেখক রমেশ চন্দ্র দত্ত। ইকোনমি হিস্ট্রি অফ ইন্ডিয়া, রমেশ চন্দ্র দত্ত। ওকে, আচ্ছা, দাদাভাই নৌরোজির আর একটা বই আছে, লেখো প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। লেখো প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। এটা একটা প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। ওকে, এবার তিনি বিভিন্ন পত্র পত্রিকায় তিনি লেখালেখিও করতেন, ঠিক আছে। তিনি বিভিন্ন পত্র পত্রিকায় তিনি লেখালেখিও করতেন কিভাবে ভারতবর্ষের, তিনি লন্ডন থেকে তিনি আর একটা মানে কিছু মানে পেপারে কিছু বিষয় লেখেন আর কি, বিভিন্ন যেমন মানে আমাদের যে বিভিন্ন আনন্দবাজার পত্রিকায় বিভিন্ন সম্পাদকীয় যে এডিটোরিয়াল থাকে না, সেরকম বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি করে বিভিন্ন ব্যক্তি। তো ঠিক সেরকম তিনি লন্ডনেও ভারতবর্ষের যে কমার্স এই সমস্ত বিষয় নিয়ে তিনি বিভিন্ন আর্টিকেলস লিখতেন, ঠিক আছে। ওকে, আচ্ছা, অন্য আর একজন ব্যক্তি বলেছিলেন, মানে তিনিও বলেছিলেন যে ভারতবর্ষের যে সম্পদ রয়েছে না, এই ভারতবর্ষের সম্পদের 1/3 সম্পদ। এই ডালিয়া কি বলছে, ডালিয়া আমাকে মিউট করে রেখেছে। হে ভাই কেন, আরে মিউট করবো কেন, না 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 না। তাই বলি ডালিয়া, আরে ভাই না না, ডালিয়া শুনতে পাচ্ছ না, কেউ কথা বলতে পারছো না কেন, কি হয়েছে, কি ব্যাপারটা কি, আমি শুনতেও পাচ্ছি না সাউন্ড। হ্যালো, একটু কথা বলো তো সবাই। আমরা শুনতে পাচ্ছি, ডালিয়াদি শুনতে পাচ্ছে না। মানে ডালিয়াদি শুনতে পাচ্ছে, কিন্তু মানে ডালিয়াদি শুনতে পাচ্ছে, কিন্তু মানে ডালিয়াদি বলছে সেটা আপনি শুনতে পাচ্ছেন না, বা আমরা কেউ শুনতে পাচ্ছি না। কেন, কি হয়েছে, হ্যালো, শুনতে পাচ্ছ না, কাউকে মিউট করিনি, মিউট করবে কেন। আচ্ছা, এখানে ক্লিক করলে কি হবে, দাঁড়া দেখি তো, আমি আনসার দিচ্ছি। স্যার দেখুন, হয়তো কাকতালীয় ভাবে হয়ে গেছে কিনা দেখে নিন। না 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 না, কিছু আমি তো কোনোদিন কারোর সঙ্গে টাচ করিনি, কারোর এতে টাচ করিনি, কি করে হবে। লেফট হয়ে আবার আসো, লেফট হয়ে আবার আসো, আমার কথা শুনতে পাচ্ছ তুমি? শুনতে পাচ্ছে। আমার কথা শুনতে পাচ্ছ? লেফট হয়ে আসো আবার। দুবার লেফট হয়ে গেল, কি হয়েছে?
বাকি সবাই কথা বলো তো দেখি। নেটওয়ার্ক প্রবলেম করছে স্যার কোনো কারণে। হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা। স্যার বলছি শনিবার দিন কি রাত্রি 10টা থেকেই ক্লাস হবে? কাদের? ইংলিশ? না না, রাত্রিবেলায় ওই যে ক্লাস নিয়েছিলেন। না না, নেব না। আমি শনিবার দিন এমনি নিয়েছিলাম তোমাদের, অ্যাকচুয়ালি ভেবেছিলাম তোমাদের ক্লাসটা নিই। ওই দিন তো ইংলিশ নিয়েছিল, ওই কারণে ছুটি দিতাম, কিন্তু আমাদের দুপুরে আর কখন ক্লাস নেবো? দুপুরে তো আর নিতে পারবো না, স্যার তো ক্লাস নিয়েছে। এবার আমি কখন নেব? কারণ 8টা থেকে ক্লাস আছে, আমি তো পড়তে পারবো না। তাহলে আমি ফ্রি হবো। হ্যাঁ, এবার শোনা যাচ্ছে। ডালিয়া, আনমিউট করো। নিজে আনমিউট না করে কথা বলছি, শুনবে কি করে? হ্যালো। এই তবু শোনা যাচ্ছে না তো। তোমার তাহলে স্পিকার খারাপ হয়ে গেছে, বুঝলে? শনিবার দিন দেখছি কি করা যায়। শনিবার দিন রাতে ছাড়া তো আর কখন হবে না তো, না হলে তাহলে ছুটি থাকবে। কি করব বলো তোমরা? হ্যাঁ মানে ওটাই তাহলে ফিক্সড তো? ফিক্সড না, ফিক্সড সবসময় হবে না তো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হুম। মাঝে মাঝে হবে আর কি, ঠিক আছে। হ্যাঁ, বা ছুটিও দিতে পারি, কারণ একটা ক্লাস হওয়ার পর আবার এক ক্লাস নেওয়াও তো চাপের ব্যাপার, বা তোমরা করতে পারবে সেটাও তো চাপের ব্যাপার না। আচ্ছা, তারপরে আরো একজন বলেছেন যে ভারতবর্ষের যে সম্পদ আছে সেই সম্পদের 1/3 মানে অর্থ কোথায় চলে যায়? মানে বিদেশে চলে যায়। ঠিক আছে, ব্রিটিশরা নিয়ে চলে যায়। এই কথাটা কে বলেছিলেন? লিখে নাও। এই কনসেপ্টটাও দিয়েছিলেন গোবিন্দ রানাডে। ঠিক আছে, লেখো। ভারতবর্ষের সম্পদের, ডালিয়া শুনতে পাচ্ছ? আনমিউট করো। তোমার মনে হচ্ছে স্পিকারটি খারাপ হয়ে গেছে, বা হেডফোন দিয়ে কথা বলাতে দেখি। তোমার প্রবলেম হয়ে গেছে ফোনের হয়তো। আমার কথা শুনতে পাচ্ছ? আমাদের কথা শুনতে পাচ্ছ তুমি? আচ্ছা, কিন্তু তোমার কথা শোনা যাচ্ছে না। স্যার কে বলেছেন? রবীন্দ্রনাথ? না না, গোবিন্দ রানাডে। লেখো গোবিন্দ রানাডে। কথাটা বলুন পুরো, ভারতবর্ষের সম্পদের। লেখো ভারতবর্ষের সম্পদের 1/3 ব্রিটেনে চলে যায়। কথাটি বলেন। 1/3। 1/3 সম্পদ বিদেশে চলে যায়, কথাটি বলেন গোবিন্দ রানাডে। স্যার কি লেখাচ্ছেন, কি টপিক? আজকে ইকোনমি, ভারতবর্ষের ইকোনমি রিলেটেড হিস্ট্রি যে বিষয়গুলো আছে সেগুলো পড়াচ্ছে। লেখো অর্থনৈতিক বা অর্থনীতি সম্পর্কিত আর্টিকেল। ঠিক আছে, এই গোবিন্দ রানাডে সম্পর্কে আমরা একটু জেনে নেব। ঠিক আছে, গোবিন্দ রানাডে কে ছিলেন? তিনি কি মানে কোন কি জন্য তিনি ভারতবর্ষের ইতিহাসে ওনাকে আমরা মানে চিনবো, এই সমস্ত বিষয়গুলো একটু নিয়ে আমরা একটু জেনে নেব। ঠিক আছে, এই গোবিন্দ রানাডে মানে মহাদেব গোবিন্দ রানাডে। ঠিক আছে, এর সম্পূর্ণ অর্থ কি? মহাদেব গোবিন্দ রানাডে। ইনি ছিলেন একজন কি সোশ্যাল ওয়ার্কার ছিলেন। ঠিক আছে, এবং বিভিন্ন ধরনের যে প্রার্থনা সমাজ ছিলেন, সমাজ ছিল সেই সময় আর কি, প্রার্থনা সমাজ, ভারতের জাতীয় যে কংগ্রেস, সেই জাতীয় কংগ্রেসের প্রাথমিক পর্যায়ে তিনি সূচনা রাখতে তিনি ছিলেন আর কি। ওকে, এবং তিনি ভারতবর্ষের যেহেতু সোশ্যাল ওয়ার্কার ছিলেন, সেই কারণে তিনি ভারতবর্ষে যে তখন জাতিভেদ প্রথা ছিল, ঠিক আছে, সেই জাতিভেদ প্রথা মানে বিরুদ্ধে তিনি বিভিন্ন ধরনের আর্টিকেল লেখেন বা সমর্থন করেন আর কি। বিভিন্ন মানে সমর্থন করেন মানে বিরোধিতা করেন। ঠিক আছে, সমর্থন না, বিরোধিতা করেন। ওকে। স্যার বলছি বিচারকও তো ছিলেন তো?
হ্যাঁ, বিচারক ছিলেন তিনি, তার প্রফেশন ছিল মানে ইনিই তো জাস্টিস। হ্যাঁ, হ্যাঁ, বিচারক ছিলেন, এই কারণে জাস্টিস বলা হয়, মানে বিচারক বলা হয়, ঠিক আছে? জাস্টিস গোবিন্দ রানাডে বলা হয়, ঠিক আছে? তিনি বিচারক ছিলেন, কর্মক্ষেত্রে তিনি বিচারক ছিলেন, ঠিক আছে? এবং হচ্ছে যেহেতু তিনি হাইকোর্টের উকিল ছিলেন, বিচারক ছিলেন, ঠিক আছে? সেই কারণে তিনি বিভিন্ন প্রশাসনিক পদ্ধতি, মানে সাহায্য নিয়ে তিনি সমাজ সংস্কার করতে চেয়েছিলেন বা করেছিলেন, ঠিক আছে? তো এখান থেকে তোমরা কি লিখবে গোবিন্দ রানাডে সম্পর্কে? লিখে নাও। গোবিন্দ রানাডে ছিলেন একজন সমাজ সংস্কার। হয়েছে? আরেকটা, পুনা সর্বজনিক সভা। এই পুনা সর্বজনিক সভার অবদান কি ছিল তার? এই সভাতে তার অবদান কি ছিলেন, কি ছিল, বলতে পারবে? পুনা সর্বজনিক সভার প্রতিষ্ঠাতা ছিলেন না গোবিন্দ রানাডে? লিখে নাও। কি বললেন স্যার? লেখো, পুনা সর্বজনিক সভার প্রতিষ্ঠাতা গোবিন্দ রানাডে। ঠিক আছে? ওকে, চলো নেক্সট লেখো রমেশচন্দ্র দত্ত। রমেশচন্দ্র দত্ত, হেডিং করো। রমেশচন্দ্র দত্তের কয়েকটি বই আমরা লিখে নেব। লেখো, 1 নম্বর লেখো, কয়েকটা বই লেখো। প্রথমে কয়েকটি বই লেখো। দি ইকোনমি হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া। ইকোনমি হিস্ট্রি অফ, হ্যাঁ, ইন্ডিয়া, 1 নম্বর লেখো। 2 নম্বর কি লেখো? 2 নম্বর লেখো। আর কেউ জানো, বলো। ইন্ডিয়া লিখবো। ব্রিটিশ ইন্ডিয়া বা ব্রিটিশ ইন্ডিয়া বা ইন্ডিয়া লেখো। ইকোনমি হিস্ট্রি অফ ইন্ডিয়া। 2 নম্বর লেখো, 2 নম্বর বই লেখো, ইন্ডিয়া ইন দি ভিক্টোরিয়ান এজ। ইন্ডিয়া ইন দি ভিক্টোরিয়ান এজ। নাম্বার 2 লেখো, দি ইন্ডিয়া ইন দি ভিক্টোরিয়ান এজ। হয়েছে? 3 নম্বর বই লেখো, হিস্ট্রি অফ সিভিলাইজেশন। হিস্ট্রি অফ সিভিলাইজেশন, এই 3টে বই করলে হয়ে যাবে। হিস্ট্রি অফ সিভিলাইজেশন। হ্যাঁ, শুধু সিভিলাইজেশন না, তারপরে আরো ইন্ডিয়া ফিন্ডিয়া আছে। হিস্ট্রি অফ সিভিলাইজেশন লেখো, হিস্ট্রি অফ সিভিলাইজেশন। ঠিক আছে? তাহলে রমেশচন্দ্র দত্তের 3টে বই পড়লাম। একটা কি, দি ইকোনমি হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া বা ইন্ডিয়া। 2 নম্বর কি, ইন্ডিয়া ইন দি ভিক্টোরিয়ান এজ। নাম্বার 3, হিস্ট্রি অফ সিভিলাইজেশন। ওকে? মানে ভারতবর্ষের যে প্রাচীন যে ভারতীয় সভ্যতা ছিল, তার উপর একটা লেখা বই হচ্ছে হিস্ট্রি অফ সিভিলাইজেশন। ঠিক আছে? আর এই রমেশচন্দ্র দত্ত, ইনিও ইনি আইসিএস পরীক্ষাতে তিনি পাস করেছিলেন। ঠিক আছে? আইসিএস পরীক্ষায় তিনি পাস করেছিলেন। ওকে? এবং তিনি ইকোনমিক্স ছিলেন আর কি, অর্থনীতিবিদ ছিলেন। ঠিক আছে? এবং ভারতবর্ষে যে অর্থনৈতিক সমস্যা, সেই সমস্ত বিষয় নিয়ে তিনি এই বইগুলো লেখেন আর কি। বিভিন্ন ধরনের ভারতবর্ষের
যে দরিদ্রতা, দুর্ভিক্ষ অবস্থা, ভারতবর্ষের যে ইকোনমি, সেই সমস্ত বিষয় নিয়ে তিনি বিভিন্ন আর্টিকেল লিখেছিলেন এবং বইও লিখেছিলেন। ওকে, তাহলে রমেশচন্দ্র দত্ত সম্পর্কে মোটামুটি আমরা জানলাম। ঠিক আছে। রমেশচন্দ্র দত্ত, এটা তো দাদাভাই নৌরোজি, এটা দাদাভাই নৌরোজি, ছবি টবি দেখে নাও। এরপর কি হেডিং করব? ওকে, আচ্ছা এরপরে কি হেডিং করবে? আচ্ছা এবার চলো, এবার লেখো যে ভারতবর্ষের যে বিভিন্ন ইকোনমি মানে অর্থনীতি রিলেটেড যে বিভিন্ন ধরনের মানে অর্থনীতি বৃদ্ধির জন্য, ভারতবর্ষের বৃদ্ধির জন্য না, নিজেদের বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের তারা শিল্প প্রতিষ্ঠা করেন, শিল্প কল বা কারখানা তারা প্রতিষ্ঠা করেন। অর্থাৎ ভারতবর্ষে তারা ব্যবসা বাণিজ্য করতে এসেছিল, তো ব্যবসা তো শুধু ব্যবসা হবে না, শিল্পর সঙ্গে রয়েছে। ঠিক আছে, শিল্প মানে জিনিসপত্র তৈরি করে সেগুলো বিক্রি করা, ঠিক আছে, সেই বিক্রি করে সেই সম্পদ নিয়ে যাওয়া, এই সমস্ত বিষয়গুলো কিন্তু তারা করেছিলেন। সেই কারণে তারা কিন্তু ভারতবর্ষে বিভিন্ন সময় শিল্প প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে, তো আমরা সেই বিভিন্ন পড়েছিলাম যে মানে কটন মিল, কার্পাস কল, ঠিক আছে, ভারতবর্ষের প্রথম কোথায় তৈরি হয়েছিল, কে কারা করেছিলেন, কত সালে হয়েছিল। ঠিক আছে, ভারতের প্রথম পাট কল কত সালে স্থাপিত হয় বলতো? কোথায় ভারতের প্রথম পাট কল স্থাপিত হয়? কোথায় মানে পাট শিল্প করেছিল? অনামিকা বলো, ভারতের প্রথম পাট কল কোথায় স্থাপিত হয়, কত সালে? হুগলির হয়তো স্যার। শ্রীরামপুরে। শ্রীরামপুরে। শ্রীরামপুরে তো কাগজ কল। হুগলি তো রিষড়া, সরি রিষড়া, হ্যাঁ। রিষড়াতে ভারতের, রিষড়াটা কোথায় বলতো? কোন 24 পরগনা? না, হাওড়া ঢোকার আগেই তো পড়ে। হ্যাঁ রিষড়া, হাওড়া ওই কলকাতার ওই সাইডে। ঠিক আছে, রিষড়া, তারপরে হুগলি, মানে ওই বর্ডারে আর কি। হ্যাঁ স্যার, মনে হয় হুগলির কাছে, আমি পড়েছিলাম ইসরাই হুগলির কাছে। রিষড়া তো ভারতবর্ষে 1855 সালে, ঠিক আছে, কলকাতায় নিকটবর্তী রিষড়াতে ভারতের প্রথম পাট কল স্থাপন করেন। ঠিক আছে, লিখে নাও, ভারতের প্রথম পাট কল স্থাপিত হয় 1855 সালে রিষড়ায়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা করেন। ঠিক আছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। হেডলাইনটা কি লিখবো? হেডলাইন এর জন্য আলাদা কি করে কি মানে হেডলাইন ওর মধ্যেই লেখো না, পয়েন্ট পয়েন্ট করে লেখো। স্যার ভারতের প্রথম পাট কল স্থাপিত 1855 সালে বললেন। হ্যাঁ, আর কি বলেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি সহযোগিতায়? হ্যাঁ। আচ্ছা 2014 সালে টেট কবে হয়েছিল? 1 লক্ষ পাস করেছিল 14 আর 16, এটা কি টেট সার্টিফিকেট দেবে আবার? 14 সালে কি পরীক্ষা হয়েছিল? 14 সাল,
14 সালের পরীক্ষা ওটা 16তে নাকি ওটা কি মানে টেট সার্টিফিকেট দেবে বলছে? কেউ জানো? 1 লক্ষ টেট উত্তীর্ণদের টেট সার্টিফিকেট দেবে। প্রাইমারি নাকি? মৌমিতা? 14 পরীক্ষাটা তো 15তে হয়েছিল, আপার প্রাইমারিও হয়েছিল আর প্রাইমারিও হয়েছিল। আমি জানি, কথা বলতে পারছি না। ও আচ্ছা, ডালিয়া জানো? এই যা, ডালিয়া জানে কথা বলতে। কি বলো তো ডালিয়া, কি হয়েছে? কথা বলতে পারছি না কি? আমার এখান থেকে কিছু করা আছে না কি? ইউ ক্যান নট আনমিউট সামওয়ান এলস। কি হয়েছে কি জানি। স্যার আপনার এখানে মনে হয় না হয়েছে, ওর ফোনেই হয়তো হয়েছে। গুগল মিটে অনেক সময় হয়, ওটা চেঞ্জ করতে হয়। গুগল মিট? ওর হয়তো হ্যাঁ, ওর হয়তো স্পিকারটা কোনো কারণে বন্ধ হয়ে গেছে, বুঝতে পারছি না, হয়তো। প্রাইমারি না আপার প্রাইমারি ডালিয়া? প্রাইমারিতে না আপার প্রাইমারিতে? এখন তো সব সার্টিফিকেট দিচ্ছে ওই মানে সেই 2011 সালে বোথ। 2011 সালে মানে এখন মানে সবাই সার্টিফিকেট দেওয়া চলবে, তাই তো? মানে সার্টিফিকেটটা দিলে কি হবে? এই 2011 সালে সার্টিফিকেট দিচ্ছে এখন, বুঝলে? 11 সালে না, 2012 সালের যে টেট হয়েছিল না, সেই তার সার্টিফিকেট এখন দিচ্ছে, জানো তো মৌমিতা? না স্যার, আমি তো দিইনি, জানি না। ওই আর কেউ আছো? মঞ্জিনা? হ্যাঁ? স্যার আমি জানি না, আমি তখন দিইনি এসব পরীক্ষা। ও আচ্ছা, 2012 সালে না 11 সালে টেট সার্টিফিকেট এখন দিচ্ছে। এবার হচ্ছে আবার এই নতুন করে বোথ, ডালিয়া বলছে বোথ, দুটোই সার্টিফিকেট দেবে। মানে সার্টিফিকেট দেয়া থাকবে এবং আপনি কি তখন পরীক্ষা দিয়েছিলেন? আপনি কি হ্যাঁ, তখন পরীক্ষা দিয়েছেন? 2014 মানে যেটা ওইটাই 16তে পরীক্ষা হয়েছিল না মৌমিতা? 15তে হয়েছিল, 15। হ্যাঁ 15তে হয়েছিল, 15তে হয়েছিল। স্যার তখন কি 2012 DLED সালে। ছাড়াও ছিল? হ্যাঁ স্যার 12টা তো ওটা, 12টাই ওটা না, ওই অনেক 12টা যেটা সাবজেক্ট প্লাস টেট একই দিনে যেটা হয়েছিল। তখন আমরা দিইনি, কলেজ পাস করিনি। আমি ওটা দিয়েছিলাম। 14 বলতে যেটা ওই 16তে পরীক্ষা হলো না, 16তে না না 15তে? না, 15তে হয়েছিল, প্রাইমারি আপার প্রাইমারি দুটোই। আরে 16তে তো স্যার এসএসসি হয়েছিল, সাবজেক্টের যেটা। টেট কবে হয়েছিল? টেটটা তো 15তে হয়েছিল, 14 নোটিফিকেশন। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ওইটা আপার প্রাইমারি না? আপারও হয়েছিল আর এমনি প্রাইমারিও হয়েছিল। এটা তো অনেক নিয়োগও হয়েছে। এখন কোনটা দিচ্ছে, 2012টা? হ্যাঁ এবার দেবে ওই 2000। হ্যাঁ ওটা তো পাস করেছি তো, ওই যে প্রাইমারি আপার প্রাইমারিটা পাস করা আছে তো, ওটা সার্টিফিকেট দেবে। সেটাই তো, কি আর যা হবে। সবাই তো খুব মানে আনন্দ সহকারে সবাই টেট সার্টিফিকেট আনতে যাচ্ছে। পরে সার্টিফিকেট দেবে বলছে টেট পাস। হ্যাঁ আচ্ছা, আচ্ছা চলো। এখন ওই
টেট সার্টিফিকেট তো আর একটা আনন্দ থাক, তাই না? বাঁধিয়ে রাখবেন বাড়িতে। সেটাই। 12 সালে আপনি পরীক্ষা দিয়েছিলেন হ্যাঁ স্যার? না না 12তে না, 14তে দিল না, 14তে মানে 14তে ফর্ম ফিল আপ, আর সেই 15তে পরীক্ষা হলো না আপার প্রাইমারি, তারপরে ওই 11 12 16তে হলো, তাই না? এটাই তো নাকি? আচ্ছা হ্যাঁ, হ্যাঁ তো ওটা একটা হয়েছিল না 15 সালে পরীক্ষা হয়েছিল ওটা। ওটা তো হ্যাঁ শুধু আমরা যেমন আপার প্রাইমারিটা দিতে পেরেছিলাম শুধু, বিএড ছিল না তখন। আর যাদের বিএড ছিল তারা এসএসসি মানে ওই 9 10 11 12 ওগুলোও দিতে পেরেছিল, যেন আপনি দিয়েছিলেন ওটা 16তে। হ্যাঁ হ্যাঁ। ওইটা তার আগের গুলো তো জানি না। মানে ওটাই শুধু জানি। আপার প্রাইমারি, ওইটা আর কি সার্টিফিকেট দিচ্ছে? হ্যাঁ আপার প্রাইমারি 14, এই দেখো এখানে বলছি, আমি বলছি এখানে, এখানে লেখা আছে 2014 টেটে টেট নিয়ে বাজেয়াপ্ত নথি বোর্ডকে দিতে বলেছে বিচারপতি, এবং 1 সপ্তাহের মধ্যে, 1 সপ্তাহ না 3 সপ্তাহের মধ্যে 1 লক্ষ টেট উত্তীর্ণদের সার্টিফিকেট দিতে বলা হয়েছে। 1 লক্ষ পাস করেছিল, তাই তো? হ্যাঁ অনেক তো পাস করেছিল। স্যার আমি 2012টা দিয়েছিলাম, আমার মনে আছে সেদিন ওই সাবজেক্ট আর টেট একসঙ্গে হয়েছিল। আচ্ছা। যে এছাড়া সেরকম স্যার পরীক্ষাটা খুব একটা ভালো হয়নি। সব যাবতীয় ডকুমেন্টস আমি হারিয়ে ফেলেছি। আচ্ছা মানে আদৌ পাস করেছি না কি করেছি তাই জানি না, রেজাল্ট বেরিয়েছে কিনা তাও জানি না। স্যার নেক্সট লিখান। হুম চলো। চলো। আচ্ছা নেক্সট লেখো আচ্ছা নেক্সট, তাহলে হয়ে গেল এটা। 1855 সালে পাটকল হয়ে গেছে। এবার চলো আমাদের কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি প্রথম চালু হয় কোথায়? কি স্যার? শ্রীরাম। শ্রীরাম। লেখো ভারতের প্রথম কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠা হয় 1818 সালে। 1818 সালে কোথায়, স্থানটাও লিখে নাও। ফোর্ট গ্লস্টারে। ফোর্ট ফোর্ট ফৌকার টপ, ফোর্ট গ্লস্টার, গয়লয় আকার দন্তের ছয়টয় আকার, মানে হাওড়ার কাছে অবস্থিত এটা। আর আবার একবার বলুন নাম। বলুন না প্রথম থেকে। অ্যাকচুয়ালি ফোর্ট গ্লাসগো হবে, ঠিক আছে? এখানে গ্লাসগো লেখো। 1818 সালে ফোর্ট গ্লস্টার। কোথায় করেন? হাওড়ার কাছে? হ্যাঁ। নেক্সট লেখো পেপার ইন্ডাস্ট্রি। ভারতের প্রথম পেপার ইন্ডাস্ট্রি স্থাপিত হয় 1832 সালে। কি বললেন? ভারতের প্রথম পেপার ইন্ডাস্ট্রি স্থাপিত হয় 1832 সালে শ্রীরামপুরে।
ওকে, নেক্সট এর পরে আর কি ইস্পাত শিল্প বা বিভিন্ন ধরনের ভারী ইন্ডাস্ট্রির ওপর। আচ্ছা, জুটটাও হয়নি না? আচ্ছা, জুট হয়ে গেছে, হ্যাঁ। এবার চলো লেখো, এর পরবর্তীকালে জামশেদজি টাটার উদ্যোগে কি প্রতিষ্ঠা হয়? জামশেদজি টাটা কি প্রতিষ্ঠা করেন? টাটা স্টিল অ্যান্ড আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। কত সালে? 1907 সালে না 8 সালে? না 42 না কাছে 1900 1907 সালে। 1907 সালে। 1907 হ্যাঁ, লেখো 1907 সালে নতুন টাটা টিসকো, ন্যানো গাড়ি বেরিয়েছে। হ্যাঁ টিসকো প্রতিষ্ঠা হয় 1907 সালে। সে তো অনেকদিন আগে গুজরাটে, আমাদের এখান থেকে চলে গিয়ে তো গুজরাটে ন্যানো প্রতিষ্ঠা হলো না? সে তো অনেকদিন আগে। আমি আজকেই ছবি দেখলাম। হ্যাঁ, নেক্সট এরপরে দেখো, বেঙ্গল কেমিক্যাল ভারতবর্ষের একজন বিজ্ঞানী প্রতিষ্ঠা করেছিলেন, কি নাম? বলো। প্রফুল্লচন্দ্র সেন। প্রফুল্লচন্দ্র সেন, প্রফুল্লচন্দ্র রায়, প্রফুল্লচন্দ্র ব্যানার্জি, প্রফুল্লচন্দ্র প্রফুল্লচন্দ্র রায়। আচ্ছা, প্রফুল্লচন্দ্র রায়, ঠিকই বলেছে, প্রফুল্লচন্দ্র রায়, ঠিক আছে। বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন প্রফুল্লচন্দ্র রায়। কত সালে লেখো? 1901 সালে। 1901? নেক্সট লেখো, বেঙ্গল আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, বেঙ্গল আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি পশ্চিমবঙ্গের কুলটিতে প্রতিষ্ঠা হয় 1870 সালে। নেক্সট লেখো, ইসকো, ISCO, ইসকো প্রতিষ্ঠা হয় 1918 সালে বার্নপুরে। ওকে, স্যার এটা আরেকবার বলুন, বুঝতে পারলাম না। হ্যাঁ নেক্সট লেখো, ইসকো প্রতিষ্ঠা হয় 1918 সালে বার্নপুরে। স্যার ইসকোর ফুল ফর্মটা একবার বলবেন, ভুলে গেছি। ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল। ঠিক আছে, ঠিক। নেক্সট লেখো, কার্গো অ্যান্ড কোম্পানি, কার্গো অ্যান্ড টেগর কোম্পানি, লেখো কার্গো অ্যান্ড টেগর কোম্পানি প্রতিষ্ঠা করেন, কার্গো অ্যান্ড টেগর কোম্পানি প্রতিষ্ঠা করেন দ্বারকানাথ ঠাকুর।
নেক্সট বেঙ্গল বেঙ্গল কত টেকনিক্যাল সালে স্যার? হ্যাঁ স্যার কত সালে? এটা কত সালে? সালটা ঠিক এখানে দেওয়া নেই, সালটা দেওয়া নেই। আচ্ছা ঠিক আছে। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। নেক্সট লেখো বেঙ্গল কে প্রতিষ্ঠা করেন, লিখবে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট তারকনাথ পালিত। ডালিয়া শুনতে পাচ্ছ এবার? ডালিয়া কাছে আছে নাকি চলে গেছে? ফোনটা অন্য ফোন দিয়ে আসো তো, অন্য ফোন দিয়ে প্রবেশ করো এখানে, অন্য ফোন যদি ফোন থাকে, বা ফোনটা তুমি এক কাজ করো, এই ডালিয়া শুনতে পাচ্ছ? ফোনটা একটু রিস্টার্ট করে দাও তো, তোমার ফোনটা শুনতে পাচ্ছ? ফোনটা অফ করে দাও, এখান থেকে লেফট হয়ে যাও, লেফট হয়ে রিস্টার্ট করো, ফোনটা করে আসো। ওয়েট করে আসি, যাও। নামটা কি বললেন? তারকনাথ ঠাকুর? পালিত, তারকনাথ পালিত। বুঝতে পারছি না। পালে না পালি? পালিত পালিত কয়েকা লহসিত পালিত, তারকনাথ পালিত। ঠিক আছে। আচ্ছা, এই সমস্ত কর্মকাণ্ডের জন্য অর্থাৎ ইকোনমি অ্যাক্টিভিটি, স্পেশালি ব্যবসা বাণিজ্য, শিল্প ইত্যাদি করার জন্য ভারতবর্ষের তাদের কি দরকার হয়েছিল, যে যোগাযোগ ব্যবস্থাটা অবশ্যই তাদের প্রয়োজন হয়েছিল। সেই কারণে তারা কি করেছিল, যে ভারতবর্ষে তারা রেলপথটা চালু করেছিল। ঠিক আছে, তো এটা আমরা প্রত্যেকে জানি যে 1853 সালে ভারতের প্রথম রেলপথ নির্মাণ করেন কে, বলো তো লুসি? ডালহৌসি ডালহৌসি। ডালহৌসি। কত সালে? 1853। কোথায়? মুম্বাই টু থানে হয়েছিল ভারতবর্ষের প্রথম। হ্যাঁ, আর আমাদের পশ্চিমবঙ্গে হয়েছিল হাওড়া, কলকাতা থেকে হাওড়া, না তাই তো? না, হাওড়া থেকে হুগলি 1854। ও হাওড়া থেকে হুগলি হাওড়া থেকে হুগলি 1854। ঠিক আছে 54 সালে। ঠিক আছে। ভারতবর্ষের প্রথম রেলপথ চালু হয় 1853 সালে লর্ড ডালহৌসির আমলে, সেটা করেন লর্ড ডালহৌসি। ভারতের রেলপথ তৈরি করেন, সেখানে ভারতের রেলপথের জনক বলা হয় লর্ড ডালহৌসিকে। ঠিক আছে, তো এখান থেকেই তো সিভিল সার্ভিসটাও উনিই করেছেন, রেলটাও উনিই করেছেন। সিভিল সার্ভিস হচ্ছে কর্নওয়ালিসের আমলে। কর্নওয়ালিস ও কর্নওয়ালিস। হুম, ও ইনি অনেক কিছু পুলিশি ব্যবস্থাও কর্নওয়ালিস। হ্যাঁ, ডাক ব্যবস্থা তৈরি পুলিশি ব্যবস্থা, হ্যাঁ ডাক ব্যবস্থা, পুলিশি ব্যবস্থা। না, ডাক ব্যবস্থা ডালহৌসি। ডাক ব্যবস্থা ডালহৌসি। হুম, আচ্ছা। আচ্ছা, এবার বলো তো ভারতের এই যে রেলের বোর্ড কত সালে প্রতিষ্ঠা হয়? ইন্ডিয়ান রেলওয়ে বোর্ড কত সালে প্রতিষ্ঠা হয়? ডালিয়া এসছে, এবার বলো তো। এবারে আনমিউট করো, আনমিউট করে কথাটা বলো। তুমি মনে হচ্ছে ভুলে গেছো। হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছেন, দেখেছে? এবার হয়েছে। এতক্ষণ বুঝে দিতে পারছিলেন না? বুদ্ধি সবসময় আর কি থাকে, বুদ্ধি হঠাৎ করে চলে আসে। ঠিক আছে, তোমার ফোনটা খারাপ হয়ে গেছিল বুঝলে। কতটা লিখিয়ে দিলেন বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের পর? কিছুই দেখানো হয়নি, তোমার জন্য ওয়েট করছিলাম। ওটার কি উত্তর বলছিলেন? বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট তারকনাথ পালিত। ঠিক আছে, আচ্ছা, এরপরে রেলওয়ে বোর্ড কত সালে প্রতিষ্ঠা হয় বলো? সব তো রেল সম্পর্কে হয়ে গেল, রেলওয়ে বোর্ড কত সালে প্রতিষ্ঠা হয়? আমি জানি না, হয়তো 1905 থেকে 10-এর মধ্যে হবে, হয়তো 5 থেকে 10-এর মধ্যে, এইটুখানি জানি। ঠিকই বলেছো, 1905 সালে প্রতিষ্ঠা হয় রেলওয়ে বোর্ড। দেখো
দেখো ভারতের রেলওয়ে বোর্ড প্রতিষ্ঠা হয় 1905 সালে। ঠিক আছে। ওকে, আচ্ছা এরপরে আচ্ছা রেল সম্পর্কে তাহলে হয়ে গেছে। যারা জানো না এগুলো একটু লিখে নিতে পারো, আশা করি সবাই জানো প্রত্যেকে। যে এখান থেকে কি জানবে যে ভারতের প্রথম রেলপথ চালু হয় কত সালে? 1853 সালে লর্ড ডালহৌসি এই শুরু করেন, স্টার্টিং করেন। লর্ড ডালহৌসি পরবর্তীকালে 1854 সালে হাওড়া থেকে হুগলিতে দ্বিতীয় মানে রেলপথ চালু হয় আমাদের পশ্চিমবঙ্গে। ঠিক আছে, তো হাওড়া থেকে হুগলিতে 1954 সালে। ঠিক আছে, এর পরবর্তীকালে আস্তে আস্তে ভারতবর্ষের বিস্তীর্ণ অঞ্চলে রেলপথ চালু হয় ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে। ঠিক আছে, এবং এর জন্য একটা রেল বোর্ড গঠন করা হয় 1905 সালে। রেলের বোর্ড প্রতিষ্ঠা হয় 1905 সালে। ঠিক আছে, এরপরে আস্তে আস্তে রেলের মানে রেল রেল মানে রেলের নির্মাণের যে খরচ আস্তে আস্তে প্রথম পর্যায়ে ভারতবর্ষের যে টাকা, সেই টাকা দিয়ে আর কি রেলপথ নির্মাণ হতে থাকলো। এর পরবর্তীকালে ব্রিটিশ পার্লামেন্ট থেকে পাস হলো যে এবার সরকারি অর্থে অর্থ ব্যয় করে রেলপথ তৈরি করতে হবে। ঠিক আছে, পরবর্তীকালে লর্ড মেয়ো ঠিক আছে, লর্ড মেয়োর সময় থেকে ভারতবর্ষে মানে 1800 ধরো ওই লর্ড মেয়োর আগে ছিল লর্ড লিটন ছিল না? লিটন তো লর্ড মেয়োর আগে, এই লর্ড মেয়োর পরে এলগিন এলগিন নট এলগিন। এলগিন এলগিন ছিল। তারপরে ওই মানে লর্ড মেয়োর সময় থেকে ভারতবর্ষের রেলপথ সরকারি অর্থে পরিচালনা হতে থাকে বা সরকারি অর্থে রেলপথ তৈরি হতে থাকে। ঠিক আছে, এটা একটু লিখে নাও। লর্ড মেয়োর সময় থেকে সরকারি অর্থে রেলপথ তৈরি হতে থাকে। ঠিক আছে, আচ্ছা এবার কয়েকটা প্রশ্ন করছি, বলো। এই পার্টটা হয়ে গেছে, এরপরে আরেকটা পার্ট ধরবো। স্যার এটা কি সে অর্থ মানে ইকোনমির ইয়েটাতেই চলছে তো? আলাদা করে তো কোনো পয়েন্ট হয়নি। না 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 হ্যাঁ, না না আলাদা কিছু নেই। হয়েছে, চলো ফার্স্ট প্রশ্ন, যদিও সবাই পারবে। হ্যাঁ, গ্রুপে দেবো? হুম। ফার্স্ট জুট মিল ওয়াজ সেট আপ ইন ইন্ডিয়া ইন হুইচ ইয়ার? 1920, 1805, 1800, 1855, 1755। হুম, 1855। পরের প্রশ্ন, হু রোট? আচ্ছা এই পারবে, সব সহজ প্রশ্ন। আচ্ছা নেক্সট প্রশ্ন, দি চিত্তরঞ্জন ওয়াজ দি চিত্তরঞ্জন ইন ওয়েস্ট বেঙ্গল ইজ ওয়েল নোন অ্যাজ, কি নামে পরিচিত? চিত্তরঞ্জন, ফার্টিলাইজার প্লান্ট, আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি, লোকোমোটিভ ওয়ার্কার্স।
ঠিক আছে, নেক্সট। Who among the following use the phrase un-British to criticize the England colonial control of India? দাদাভাই নৌরুজি, সবাই পারবে। চলো এটা আর করতে হবে না, এখান থেকে বেরিয়ে যাচ্ছে। চলো পরে নেক্সট পার্ট ধরছি। জল টল খেয়ে নাও, তুমি একটু রেস্ট নাও। আচ্ছা ডালিয়া বলো এবারে কি বলছিলে? কি বলছি? কি জানো বলছিলে বলো, স্টেট রেজাল্ট এই সার্টিফিকেট কি? না না কিছু না, আমি বলছি যে 14 সাল বলছেন, 14 সালে তো দুটোই কোয়ালিফাই করে আছি, তো বলছি কিন্তু কি করে বলবো, আমার তো কথাই বলতে পারছিলাম না, ওটাই বলছিলাম। কেন কথা বলতে পারছো না? মিউট করা ছিল তো, মানে আমি তো পাচ্ছিলাম না সেই সময় কথা বলতে, এই জন্য বলছিলাম। তবে তো মনে হয় সার্টিফিকেট পেয়ে গেছে, মনে হয় 14 সালের প্রাইমারিটা তো মনে হয় পেয়ে গেছি, আপার প্রাইমারিটা পাইনি, প্রাইমারিটা তো মনে হয় দিয়ে দিয়েছে মনে হচ্ছে, কখন কি পাচ্ছি সেটাও মনে নেই, তবে পেয়ে গেছি মনে হচ্ছে, বলছি পেয়ে গেছি, শিওর নই। আচ্ছা, যারা এতে পাস করেছো, 22-এরটা পাস করেছো, তারা কি পেয়ে গেছো? 22-এরটাও মনে হয় দিয়ে দিয়েছে, আর 14টাও মনে হয় দিয়ে দিয়েছে, দুটোই মনে হয় পেয়ে গেছে, দুটোই মনে হচ্ছে আমার কাছে। 22-এরটা তো দিয়েই দিয়েছিল, তারপরে এটা কি হ্যাঁ, ক্যান্সেল হয়ে দুটোই গেল পেয়ে তো? গেছে। 22 কবে ক্যান্সেল করে দিল কবে এবার? না না, আমরা বিএড 22-এর বলে আমাদের বাদ দিয়ে দিল না। ও আচ্ছা, ওটা হ্যাঁ হ্যাঁ, 22 আর 14 দুটোরই পেয়ে গিয়েছিলাম, এটা বলছি সার্টিফিকেট দুটোরই পেয়ে গিয়েছিলাম। তবে ওই এটা ওই 11টা না 12টা যেটা দিচ্ছে এখন, ওটা সবাই আনতে যাচ্ছে, যারা চাকরি করছে, যারা করছে না, সবাই ছুটছে আনতে। বুঝছেন? তবে হবে নাকি? না না কিছু না, পরবর্তী করে সেফটির জন্য দিয়ে রাখছে, কিছুই না, টেটের বৈধতা সারা জীবন করে দিয়েছে না, এই জন্য ওটা আনতে যাচ্ছে সবাই। তো রিজিওনাল করে দিয়েছে, যেমন আমাদের সাউথের রিজিওনাল অফিসটা আমাদের মানে মেদিনীপুরের, ওটা বাঁকুড়া, তো আমাদের সবাইকে বাঁকুড়া আনতে যেতে হচ্ছে, তো আমার হাজবেন্ড টাজবেন্ড সব বাঁকুড়া ছুটছে আনতে। ও আগেই চাকরি পেয়ে গেছে, কিন্তু ওটার জন্য আনতে ছুটছে। আমি বললাম যে ওটার সঙ্গে তোমার কোনো লিঙ্কই নেই চাকরির, বলছে না নিয়ে রাখি, সবাই ছাড়ছে আনতে, আমিও যাই নিয়ে রাখি, যদি ভবিষ্যতে কোনোদিন কাজে আসে। কোন সময় কোনটা ক্যান্সেল করে দেয় বলা তো যায় না, ওই জন্য ওই জন্য আনতে যাচ্ছে, বুঝতে পারছেন, বাঁকুড়া আনতে গিয়েছে ওরা। সত্যি কথা, আজকাল বলা যায় না, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ক্যান্সেল হয়ে যাচ্ছে না, কোনো কিছুর গ্যারান্টি নেই আজকাল। আচ্ছা আমি কয়েকটা কোশ্চেন দিচ্ছি, এটা করো, আমি আসছি একটু।